বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেসিক ইপিডি বায়োলজিতে আজকে প্রথম ক্লাসে আমরা আহ, কিছু কোশ্চেন উত্তর খুঁজবো এবং এই বেসিক একটা আইডিয়া আমরা নিয়ে যাব। ইপিডি বায়োলজি বলতে আমরা কি বুঝি, এখানে কি কম্পোনেন্ট আছে, এখানে কি মেজারমেন্ট আছে, বা আমাদের গুরুত্বটা কি, এম এন অবজেক্টিভ কি, প্রয়োগ ক্ষেত্র কোথায়। আজকে যে এইটুকু লেকচার আছে ওইটুকুর মধ্যে আমরা 4 নম্বর কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই এপিডেমিওলজি, ডিসক্রাইব দ্য এপিডেমিওলজিক্যাল মেজারমেন্ট এবং ইউজেস এবং মেথড অফ এপিডেমিওলজি যেটা আছে সেটা সম্বন্ধে জানবো। প্রথম যে জিনিসটা আসতেছে, ডেফিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। এপিডেমিওলজি এটা মুখস্থই হয়ে যায় একটু বদলেই। দ্য ওয়ার্ড এপিডেমিওলজি ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড। সেই গ্রিকের আলেকজান্দ্রিয়া, পৃথিবীর সভ্যতার যে বিজ্ঞানের যে শুরুটা সেখান থেকেই হয়। আলেকজান্দ্রিয়া, গ্রিক, ওই সব জায়গা থেকে। ইপি মানে হচ্ছে উপরে, মানে কিসের উপরে? ডেমোস মানে মানুষের উপরে, লোগোস মানে জ্ঞান, অর্থাৎ যে বিষয়টা মানুষের উপরে স্টাডি করা হয় শাব্দিক অর্থে, সেটাই হচ্ছে ইপিডেমিওলজি। এটা হচ্ছে 1988 সালে জন এম লাস্ট নামে একজন বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, উনি হচ্ছেন এই ডেফিনেশনটা দিয়ে গেছেন। যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের 3টা কম্পোনেন্ট অবশ্যই থাকতেই হবে। 3টা কম্পোনেন্ট কি জিনিসটা? ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেশন। ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? আমরা জানি যে বন্টন যেটাকে বলে। এখন বন্টন বললেই শুধু হবে না, এই ক্ষেত্রে 3টা শব্দ আসবে, সেটা হচ্ছে টাইম, পার্সন এবং প্লেস। সময় থাকতে হবে, কোন মানুষটার উপর সেই কাজ করা হচ্ছে সেটা হইতে হবে, কোন জায়গায় করা হচ্ছে, এই 3টে নির্দিষ্ট আমাদের হতে হবে। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তারপর যেটা আসে সেটা হচ্ছে ডিটারমিনেশন। ডিটারমিনেশন বলতে আমরা ফ্যাক্টর বুঝি, যে কি কি ফ্যাক্টরের জন্য আমাদের সেটা জরিপ করা হচ্ছে, সার্ভে করা হচ্ছে, সেটা কি বায়োলজিক্যাল নাকি ফিজিক্যাল নাকি সোশ্যাল নাকি কোনো জেনেটিক বিহেভিয়ার, সেটাকে আমরা বলি ডিটারমিনেশন। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এইটুকু লাইন থেকে, দ্য স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেশন অফ হেলথ। স্বাস্থ্যের ডিস্ট্রিবিউশন এবং ডিটারমিনেশন হবে। ডিস্ট্রিবিউশন বলতে টাইম, প্লেস, পার্সন। ডিটারমিনেশন বলতে কোনো একটা ফ্যাক্টর হতে পারে, সোশ্যাল ফ্যাক্টর হতে পারে, কিংবা বায়োলজিক্যাল ফ্যাক্টর হতে পারে, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর হতে পারে, সেগুলো কাজ করে। কেমন সেটা জিনিসটা? যে আমাদের ঢাকা শহরের জরিপে এখানে কত সংখ্যক মানুষ পাস করার ক্যাপাবিলিটি রাখে, কত সংখ্যক মানুষ আছে, এখানকার বাতাসের মধ্যে লেডের পরিমাণ কিরকম, ধুলোবালির পরিমাণ কিরকম। তাহলে প্রথমটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের কথা বললাম, যেটা মানুষ কত সংখ্যা থাকে, এবং পরেরটা হচ্ছে ডিটারমিনেশন, মানে কি বায়োলজিক্যাল যে কন্ডিশন সেটার কথা বলছি। হেলথ রিলেটেড স্টেটস হতে হবে, সেটা অবশ্যই হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্ট। এখন স্টেটস কি কি? স্টেজ বলতে আমরা একটা কন্ডিশন বুঝি, একটা রোগের অবস্থা হতে পারে, সেটাকে আমরা বুঝে থাকি। সেটা কমিউনিকেবল ডিজিজ দিয়েও হতে পারে, নন কমিউনিকেবল ডিজিজ দিয়েও হতে পারে। আরেকটা হচ্ছে ইভেন্টস, মানে ঘটনা। কি ধরনের ঘটনা? যেমন ঢাকা শহরে ভূমিকম্পে হলো, বিশাল ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে কতজন মানুষ গৃহহারা হয়েছে, ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এটা একটা ইভেন্টস। তার মানে স্টেটাস ইভেন্ট কিন্তু এক না। স্টেটস মানে হচ্ছে হেলথ রিলেটেড কোনো স্বাস্থ্য, এই জিনিসটাকে বোঝায়, ক্ষতিগ্রস্ত অবস্থা। আর ইভেন্ট মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ, সাধারণত আমরা সেটাকে বুঝে থাকি, টর্নেডো, সাইক্লোন, অ্যাক্সিডেন্ট, সেগুলো বুঝে থাকি। আবার আসি, দ্য স্টাডি অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেশন অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস ইন স্পেসিফিক পপুলেশন। এটা আমাদের নির্দিষ্ট করে দেওয়া আছে যে একটা জিওগ্রাফিক্যাল, একটা ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া হতে হবে, নির্দিষ্ট এরিয়া হতে হবে। সেখানে আমরা 3টা জিনিস আমরা মেজারমেন্ট করি, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেশন, স্টেটস অর ইভেন্ট যেটা থাকে। এখন আমরা যদি আহ ঢাকা শহরে কত সংখ্যক মানুষ হচ্ছে হাইপার টেনশনের রোগী, তাহলে এটা হবে স্টেটস। সে কত পার্সেন্ট হাইপার টেনশনের রোগী আছে সেটা যদি আমি মেজারমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করতে হবে, টাইম, প্লেস, পার্সন, সেই সময় ডিটারমিনেশন করতে হবে। ডিটারমিনেশন বলতে বুঝিয়েছিলাম যে ফ্যাক্টরটা, যে কি কি কারণ ঢাকা শহরের হাইপার টেনশন বাড়ার জন্য, গাড়ির হর্ন, শব্দ, নাকি রাত জাগা, নাকি খাবার, কোন ব্যাপারগুলো, সেটাকে বলা হচ্ছে ডিটারমিনেশন। আর স্টেটস মানে হচ্ছে হাইপার টেনশন। আবার ঠিক একইভাবে হতে পারে, যেমন আর্থ কোয়াক হতে পারে, সেটা ইভেন্ট হবে। তার মানে আমরা বুঝতে পারলাম এইটুকু,
যে এইটা এখানে একটা স্টাডি করা হয়, এখানে একটা পর্যবেক্ষণ করা হয়, যেটা আমাদেরকে একটা জরিপ হিসাবে আমরা বুঝতে পারি কোন একটা কোন একটা অঞ্চলের কোন একটা এপিডেমিওলজিক্যাল এরিয়াতে সেখানকার মানুষের স্বাস্থ্যের কি অবস্থা আছে, অ্যান্ড অ্যাপ্লিকেশন, এবং সেটা জেনে কি করব, অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দিস স্টাডি, এবং এই জ্ঞানটা জেনে আমি কি করতে পারবো, সেখানে প্রিভেনশন করতে পারবো অথবা অ্যান্ড কন্ট্রোল করতে পারবো হেলথ প্রবলেম। অর্থাৎ আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ হচ্ছে উত্তম। এই প্রতিরোধের ব্যাপারগুলি আমাদের আসলে কমিউনিটি মেডিসিনে পড়ানো হয়, যে রোগ কিভাবে না হয় সেই ব্যাপারগুলি আমাদের ফোকাস থাকে কমিউনিটি মেডিসিনের মধ্যে থাকে। এখানে আমরা যে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ পড়ি সেখানে মোটামুটি এই এপিডেমিওলজিক্যাল নিয়েই কথা, ওখানে প্যাথোজেনেসিস, প্যাথোফিজিওলজি, সাইন সিমটম নিয়ে হয়তো সামান্য কিছু দেয়া আছে, কিন্তু ব্রড পরিসরে আমাদের ফোকাস করে যাতে করে আমাদের সে রোগটা না হতে পারে, বা কোন কোন কারণ, কত সংখ্যক মানুষ এটা মধ্যে সারা পৃথিবীতে ভুগছে, আমাদের দেশে ভুগতেছে, এগুলো হচ্ছে আমাদের কমিউনিটির পড়া। সো এখন সংজ্ঞাটা আমাদের একটু পড়লেই মুখস্থ হয়ে যাবে, দ্য স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেশন অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস ইন স্পেসিফিক পপুলেশন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দিস স্টাডি টু দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ হেলথ প্রবলেম। এখন এগুলো একটু ভেঙ্গে ভেঙ্গে এখানে লেখা আছে যে ফার্দার অ্যানালাইসিস অফ ডেফিনেশন অফ এপিডেমিওলজি, যেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যে জিনিসগুলো আমি বললাম। স্টাডি বলতে বোঝানো হচ্ছে ইট ইনক্লুড সার্ভিলেন্স, জরিপ, অবজারভেশন, পর্যবেক্ষণ, হাইপোথেসিস, অনুমান, টেস্টিং, অ্যানালাইটিক রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টস, মানে এগুলো হচ্ছে সবকিছুই হচ্ছে স্টাডির মধ্যে পড়বে। ডিস্ট্রিবিউশন কি, অ্যানালাইসিস অফ টাইম, প্লেস, পার্সেন্ট, নির্দিষ্ট, এন্ড ক্লাসেস অফ পিপল এফেক্টেড, কোন সমস্ত মানুষরা এটা এফেক্টেড হয়েছে, সেই সমস্ত মানুষের সেই সময় এবং হচ্ছে প্লেসের, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিটারমিনেশন বলতে দিজ আর ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স হেলথ সাচ এস, যেগুলো আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে, যেমন বায়োলজিক্যাল হতে পারে, যেমন বায়োলজিক্যাল উইপন হতে পারে। মাঝখানে মধ্যপ্রদেশের একদম বায়োলজিক্যাল উইপন দিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছিল, বায়োলজিক্যাল উইপন কিন্তু জীবাণু ছেড়ে দেওয়া হয়েছে বাতাসের মধ্যে, তার ফলে এটা মানুষ মারা গেছিল ওখানকার, সেটাকে বায়োলজিক্যাল আমাদের একটা ডিটারমিনেটর বা ফ্যাক্টর। ঠিক কেমিক্যাল এক্সপ্লয়টেশন হতে পারে, মাঝখানে মাঝে মধ্যেই আমরা শুনি কেমিক্যাল কারখানায় এরকম আগুন ধরে গেছে বিভিন্ন কারণে, সেটার জন্য হতে পারে। তারপরে ফিজিক্যাল যে কোনো সমস্যা হতে পারে, সোশ্যাল কোনো ফ্যাক্টর হতে পারে যেটা আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। সোশ্যাল কিরকম হতে পারে, সেরকম একটা জায়গায় থাকে, সেই জায়গাটা হচ্ছে ওভার ক্রাউডিং, সেখানে হচ্ছে খুব বেশি জিগজ্যাক এরিয়া অথবা ওভার পপুলেটেড এরিয়া, তো সেটা একটা সোশ্যাল আমাদের জন্য একটা হ্যাম্পার রাখতে পারে। আবার কালচার আর কিছু হতে পারে, যেমন ঢাকা শহরে কালচার সবসময়, সেখানে বিশেষ করে যেগুলো একটু ক্রাউডি প্লেস আছে সেগুলো সবসময় দেখা যাচ্ছে মানুষের আনাগোনা থাকে, এটা স্বাভাবিক, মানুষের হ্যাম্পার করছে লাইফটাকে। এবং ইকোনমিক, অবশ্যই ইকোনমিক, কারণ ইকোনমি একটা বার্ডেন, সবসময় যদি এটা আমাদের একদম একটা পুর অবস্থানে থাকে, তাহলে এটাও আমাদের কি মানসিকভাবে একটা স্ট্রেস তৈরি করে। এবং আমি মনে করি এখনকার সময় এর একটা অন্যতম আমাদের ফ্যাক্টর ডিটারমিনেটরস হচ্ছে ইকোনমিক। তারপরে যেটা আছে জেনেটিক অ্যান্ড বিহেভিয়ার, যেটা আমরা ইনহেরিডিটারি পেয়ে থাকি, সেটা তার চেঞ্জ করার সুযোগ নেই। এবং কিছু আমাদের বিহেভিয়ার যেগুলো আছে সেটা কি, যেমন আমরা একটা সময় দেখা যাচ্ছে মানুষের টলারেন্স বেশি ছিল, এখন টলারেন্স কমে গেছে। এখন মানুষ অল্পতেই মানুষ হচ্ছে রাগান্বিত হয়ে যায়, কিংবা অল্পতেই মানুষ হচ্ছে উত্তেজিত হয়ে যায়, তার ধৈর্য ক্ষমতা কমে গেছে। সো দিস অলসো এই বিহেভিয়ার, এটা কি এখন স্কিপ করার সুযোগ নেই। আজ থেকে 10 বছর আগে মানুষ হেঁটে অনেক দূর যেত, পরিশ্রম করে যেত, পড়াশোনার জন্য, জ্ঞানের জন্য যেত, সেই ধৈর্যটা ছিল। এখন আমাদের তথ্য প্রযুক্তি আপডেট হওয়ার কারণে হাতের মুঠে এসে, তারপরও আমাদের সেই ধৈর্যটা হয় না যে আমরা সেইটা পড়াশোনাটা করি, সেভাবে করি। সো দিজ আর অলসো অল আর ডিটারমিনেটরস, ডিটারমিনেটস, এটাকে আমরা ডিটারমিনেটর বলতে পারি, যেগুলো আমাদের হেলথটাকে বিভিন্নভাবে ইরিটেট করছে। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে স্টেটস এর একটা এখানে বর্ণনা দেয়া আছে, হেলথ রিলেটেড স্টেটস যেমন কি হতে পারে, যেমন হাইপারটেনশন, হাইপার কোলেস্টেরিমিয়া, আর্সেনিকোসিস, আয়োডিন ডেফিসিয়েন্সি, ডেন্টাল ফ্লোরোসিস, এগুলো প্রত্যেকটা ডিজিজের নাম, সেটা হচ্ছে আমাদের স্টেটস মানে অবস্থা। আর একটা হচ্ছে ইভেন্টস, সেগুলো কি অ্যাক্সিডেন্ট, যেমন এখানে বলা আছে ভূপাল গ্যাস এক্সপ্লোশন,
তারপরে নিউক্লিয়ার, ন্যাচারাল ডিজাস্টার, ফুড পয়জনিং, এগুলো হচ্ছে আমাদের ইভেন্টস। অলরেডি আমরা এগুলো সবকিছু জেনে গেছি। এখান থেকে আমাদের ডেফিনেশনটা পড়তে হবে, এবং এই ভিতরের জিনিসগুলো যদি জিজ্ঞেস করে ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝি, ডিটারমিনেশন বলতে কি বুঝি, স্টেটস বলতে কি বুঝি, এবং ইভেন্ট বলতে কি বুঝি, এগুলো আমাদের সময় জিজ্ঞেস করছিল ভাইভাতে। এখন করবে কিনা জানি না, একটু করে মনে রাখলেই হয়। এবং আমরাও যদি আমাদের এরিয়াতে কোনো কিছু নিয়ে পর্যবেক্ষণ করতে চাই, যে আমাদের চেম্বারে যে আমাদের কত সংখ্যক রোগী আসতেছে, এখানে কি কি ডিজিজ নিয়ে আসতেছে, সেটাও কিন্তু আমরা নিজেদের মতো এই ফর্মুলায় করতে পারি। তাতে কি হবে, তাহলে সেই বিষয়গুলোতে আমি বেশি মনোযোগ দিতে পারবো, সেই বিষয়গুলোতে আমি বেশি পড়াশোনা করতে পারবো। ঠিক না? এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ডাক্তারেরই কিন্তু, আমরা হয়তো খাতা কলমে করি না, কিন্তু এই এপিডেমিওলজিক্যাল হিসেব কিন্তু আমরা মনে মনে করে ফেলি। যেসব এরিয়াতে গার্মেন্টস বেশি, সেখানে গার্মেন্টসের ওয়ার্কারদের কি কি ডিজিজ হওয়ার প্রবণতা বেশি থাকে, সেটা স্কিন ডিজিজ বেশি থাকতে পারে, হ্যাঁ, কিংবা হচ্ছে ম্যালনিউট্রিশন বেশি থাকতে পারে। আহ তো সেগুলো কিন্তু আমরা ডাক্তার, সে এরিয়ার ডাক্তাররা কিন্তু সেগুলো বিষয়ে সচেতন বেশি থাকে। সো সে হয়তো সেটা বুঝে এপিডেমিওলজিক্যাল করছে না, কিন্তু সে না বুঝেই কিন্তু সে এই জেনালাইসিস যেটা আছে এপিডেমিওলজিক্যাল, সেটা কিন্তু করে ফেলছে। সো এই জন্য এই সাবজেক্টের কিন্তু একটা রুল আছে। আমরা পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু আমাদের দেখি অনেকেই এমপিএইচ করে, মাস্টার্স অফ পাবলিক হেলথ করে, মাস্টার্স। তোমরাও যদি করো, তখন এই জিনিসগুলো হয়তো প্র্যাকটিক্যালে, তখন এলাকায় এরিয়াতে যে যে ঘুরে ঘুরে খাতা কলম নিয়ে, হ্যাঁ, মানুষের কাছে যেরকম আগে তোমরা ছোটবেলায় হয়তো দেখছো যে হাঁস মুরগির হিসাব নিতে আসে, কয়জন শিশু আছে, বৃদ্ধ মানুষ আছে, সেগুলো হিসাব নিশা, দিজ আর অলসো কমিউনিটি মেডিসিন। এখন আমরা দেখি যে কম্পোনেন্টস অফ কমিউনিটি মেডিসিন, যে এটার মধ্যে উপাদানগুলো কি কি আছে। থ্রি কমন কম্পোনেন্ট এপিডেমিওলজি। আর সেগুলো কি? স্টাডি অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি, যে একটা ডিজিজ কতদিন পর পর বা সেই এরিয়ার মধ্যে কিরকম ভাবে এফেক্টেড করছে, মানুষদের কি ইফেক্ট করছে। যেমন নর্থ বেঙ্গলের মধ্যে আর্সেনিকের পরিমাণ বেশি থাকে, টিউবওয়েলের পানিতে বা ওখানে পানিতে আর্সেনিকের পরিমাণ বেশি থাকতেছে। সো এই ডিজিজটা ওখানে ফ্রিকোয়েন্সি। আবার দেখা যাচ্ছে সেই এরিয়ার মধ্যে এন্ডেমিক গয়টারের পরিমাণও বেশি, সেখানে তাদের পরিমাণ আয়রন ডেফিসিয়েন্সিতে তারা ভোগে। তো এগুলো হচ্ছে ডিজিজ ফ্রিকোয়েন্সি। তারপরে যেটা আছে যে স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ, যে সারা বাংলাদেশেই কিন্তু সব ডিজিজ কিন্তু সব এরিয়াতে কিন্তু সমানভাবে প্রাদুর্ভাব নাই। কোনো এলাকায় বেশি, কোনো এলাকায় কম, কোনো এলাকায় এটা বেশি, কোনো এলাকায় ওইটা কম। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরাও সেইটা এপিডেমিওলজিক্যাল কম্পোনেন্ট। থার্ড যেটা আছে সেটা হচ্ছে ডিটারমিনেটস অফ ডিজিজ। ডিটারমিনেন্ট বলতে বুঝিয়েছি যে ফ্যাক্টর গুলো যেটা আছে কোন এরিয়ার জন্য কি কি আছে। যেমন আমি আমার এরিয়ার কথা বলতে পারি, এখানে কনস্ট্রাকশনের কাজ বেশি হয়, এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা বেশি। এর ফলে যেটা হয় যে পরিবেশের উপরে কালো ধোঁয়া, লেডের পরিমাণ, কিংবা বিভিন্ন সীসার পরিমাণ, সীসা লেড তো একই জিনিস। আহ, তারপরে হচ্ছে ওয়ার্ম যেটা উত্তপ্ত হয়, কালো ধোঁয়া, এই জিনিসগুলো আমাদের ডিটারমিনেটস আমার এলাকার জন্য। হ্যাঁ, আমার আমার বা আশেপাশে ঢাকার যেগুলো আছে। সো এগুলো হচ্ছে আমাদের হ্যাবক, ধ্বংসাত্মক একটা রোল পালন করছে। এবং এটা আমাদের যেটা ইভেন্টস আছে, সরি স্টেটস আছে, ইভেন্ট তো ঘটনা, এবং এই ইভেন্টগুলো আমাদের স্টেটসটাকে বিভিন্ন শারীরিক, যেমন হাইপার টেনশন হতে পারে, করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, সেগুলো আমাদের ক্ষতিগ্রস্ত করছে। এখন আমরা ডিজিজ ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি, এইটা একটু করে এখানে লেখা আছে। এগুলো হয়তো অত ডিটেলস পড়তে হয় না, শুধুমাত্র এই জিনিসগুলো একটু বেসিক আইডিয়াটা রাখা দরকার। Epidemiology measure frequency of disease, disability or death, and summaries that information in the form of rates and ratio. এখানে দুইটা তিনটা কথা বলা আছে, যে কত সংখ্যক মানুষ সেই ডিজিজের আক্রমণে ডিজাবেল হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে অথবা মারা গেছে, সেটা একটা সামারি তৈরি করব কি দিয়ে? রেশিও করে, রেট এবং রেশিও দিয়ে আমরা সেটা একটা বের করি। কারণ আমরা সেটা যেন একটা প্রিভেন্টিভ মেজারমেন্ট নিতে পারি পরবর্তী সময়, যাতে এই সংখ্যাটা কমানো যায়। ডিজিজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে, an important function of epidemiology is to study the distribution of the disease or health related event in the various subgroup of the population by time, place and person. এখন ব্যাপারটা এখানে বলা হইতেছে যে কোন একটা এরিয়াকে তখন নির্দিষ্ট ছোট ছোট একটা জোনে বিভক্ত করে সেটা সার্ভে করা হয়, যাতে করে তথ্যগুলো, ডাটাগুলো কালেকশন করতে সুবিধা হয়। যেমন কি হতে পারে, সেখানে মেন অথবা ওমেন, তাদের এজ কত, কত মানুষ এফেক্টেড হয়েছে, কত মানুষ এফেক্টেড হয় নাই। তো এগুলোই হচ্ছে ডিস্ট্রিবিউশন করা হয়।
টাইম প্লেস পার্সন, যেটা আমরা ওই আগে ডেফিনেশনে পড়ে আসছিলাম, সেই জিনিসগুলি হয়তো একটু ইলাবোরেটলি এখানে বলা হচ্ছে। তারপরে যেটা আছে যে ডিটারমিনেন্টস অফ ডিজিজ, সেগুলো কি কি, যেমন হাই রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে। ডিটারমিনেন্টস বলতে আমরা যেহেতু ফ্যাক্টর বলতেছি, সো দিস ইজ, এই যে যেগুলো আমরা ডিটারমিনেন্টস, এগুলো হচ্ছে আমাদের হাই রিস্ক বা রিস্ক আমরা বলতে পারি, বা ইটিওলজি কারণ। তো সেই জিনিসগুলোকে চিহ্নিত করা, চিহ্নিত করে কি করা, এই যে চিহ্নিত করা যেটা, এটা কি বলা হচ্ছে ডিটারমিনেশন অফ ডিজিজ। অ্যানালাইটিক্যাল পর্যবেক্ষণ দিয়ে, যেমন এখানে লাং ক্যান্সার হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে। এই তিনটা বিষয়ে এখানে এই ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেশন আর হচ্ছে ডিজিজ ফ্রিকোয়েন্সি, এটার একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, না আগে বলে আসছি। তাইলে এখান থেকে পড়তে হবে আমাদের যেটুকু ডেফিনেশনটা পড়তে হবে, এর ভিতরে এইটুকু পড়তে হবে, স্টেটস কি, ইভেন্ট কি, এবং কম্পোনেন্ট যে তিনটা আছে, ডিজিজ ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ, ডিটারমিনেশন, ডিটারমিনেন্টস অফ ডিজিজ, এই তিনটা আমাদের এখান থেকে পড়তে হবে। আচ্ছা, আমরা এখন একটু দেখি এটা থিওরিটিক্যাল পড়াশোনা, যে এম অথবা অবজেক্ট অফ এপিডেমিওলজি, আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমরা আসলে জিনিসটা পড়বো। অলরেডি আমাদের বুঝে ফেলেছি যে আসলে কেন আমরা পড়বো, তারপরে একটু দেখি। টু ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন and size of health disease problem in human population, to identify the etiological factor, risk factor in the pathogenesis of disease, and to provide the data essential to the planning, implementation, and evaluation of service for the prevention, control, and treatment of disease, and to the setting up of priorities among those service. অর্থাৎ আমাদের ডিস্ট্রিবিউশন যে জিনিসটা আমরা আগেই দেখে আসি, টাইম প্লেস পার্সনের সাথে ডিজিজটার আইডেন্টিফিকেশন করতে হবে, রিস্ক ফ্যাক্টর গুলো আমাদের নির্ধারণ করতে হবে, এবং সেই জিনিসগুলো ডাটা নিয়ে ইমপ্লিমেন্টেশন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে যে কি করণীয় আমাদের আছে, ইভ্যালুয়েশন করে, তথ্য বাছাই করে, সেখানকে আমাদেরকে প্রিভেনশনের জন্য, এবং যদি ডিজিজটা ছড়িয়ে পড়ে এপিডেমিক আকার হয়ে যায়, সেটা কন্ট্রোল করার জন্য তখন আমরা কি কি মেজারমেন্ট নিব, এটার জন্য হচ্ছে আমাদের এমএনএলজেড। যেমন আমাদের এখন একটা প্যান্ডেমিক চলতেছে সারা পৃথিবীতে, সো এখন কি করতেছে, আমরা ভ্যাকসিনেশন চলতেছে। প্রথম কি করা হয়েছে যে আমাদের বিভিন্ন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হয়েছে, কোন কোন এরিয়াতে বেশি জোন, সেটা আমরা টিভিতে দেখেছি, খবরে দেখেছি যে এই জোনগুলোতে বেশি এফেক্টেড, সেগুলোকে কোয়ারেন্টাইনে রেখা, আইসোলেটেড করে রাখা হয়েছিল। সো এগুলোই কিন্তু এই যে আমরা যেটা বলতেছি যে ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেশন, যে ফ্যাক্টর, ফ্যাক্টর তো করোনা ভাইরাস এখানে বায়োলজিক্যাল একটা ফ্যাক্টর, এবং সেই টাইম, পার্সন, প্লেস কোন কোন, সেগুলো কিন্তু চিহ্নিত করে দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে মেন অবজেক্টিভ, একটু করে আমরা দেখে রাখি। এবং ইউজেস অফ এপিডেমিওলজি, যেটা আমাদের আসলে কাজটা কি বা কিভাবে আমাদের ব্যবহৃত হয়। আইডেন্টিফাই দ্য এটিওলজি অর রিস্ক ফ্যাক্টর দ্যাট কজেস ডিজিজ অ্যান্ড ডিজিজেস, যে কোন কোন বিষয়গুলো চিহ্নিত করা আছে। যেমন আমরা পৃথিবীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে এই প্যান্ডেমিক ডিজিজ আসছে, কখনো কলেরা আসছে, কখনো এরকম ভাবে চিকেন পক্স, স্মল পক্স আসছে। তো সেগুলো আইডেন্টিফিকেশন করে রাখা হয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেছিল। তো এগুলো আমাদেরকে ডাটা, তথ্য দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে? যাতে করে এই তথ্যগুলো থেকে ভবিষ্যতে যদি কোনো ডিজিজ আসে, সেগুলোতে কি কি আমরা মেজারমেন্ট নিব, সেটার একটা অনুমান আমাদেরকে, একটা শিক্ষা আমাদেরকে দেয়। হয়তো সেই ডিজিজটা দেখা যাচ্ছে এখন করোনা ভাইরাস চলছে, আবার হয়তো সামনে আরো একটা ডিজিজ আসছে, সেটা হয়তো আমরা নামও জানি না এখন। তো তখন আমরা কিভাবে সেটার ব্যবস্থা নিতে পারি, এখন একটা আইডিয়া যদি আমরা নিয়ে রাখি, এখন সেই আইডিয়া হয়তো পুরোপুরি হয়তো কাছে না করলেও একটা সামগ্রিক একটা ধারণা হয়তো পাওয়া যাবে। ডিসকভার অ্যান্ড ব্রিজ গ্যাপস ইন ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। ডিসকভার মানে কি? ডিসকভার মানে কোনো একটা জিনিসটাকে আবিষ্কার করা, যে জিনিসটা অলরেডি হয়ে গেছে, মানে খুঁজে বের করা, এটিকে ডিসকভার। আর ইনভেন্ট মানে আবিষ্কার, ডিসকভার মানে খুঁজে বের করা। অ্যান্ড ব্রিজ গ্যাপ ইন দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। Identify the factor or condition helps to modify or to prevention the occurrence to spread disease. Control of the disease by breaking the weakened link in chain of transmission of communicable and non-communicable disease. আচ্ছা, এখন এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ কি জিনিসটা। কমিউনিকেবল যেটা আমাদের ইনফেকশাস ডিজিজ বলে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, মিজেলস হতে পারে, তারপরে হচ্ছে রুবেলা হতে পারে, হাম হতে পারে, সেগুলো কমিউনিকেবল ডিজিজ। হুপিং কফ হতে পারে। আর নন কমিউনিকেবল ডিজিজ কি? স্ট্রোক, হাইপারটেনশন, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ডিজিজ,
ডায়াবেটিস মেলাইটাস, এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, বা একজন থেকে আরেকজন শরীরে ছড়ায় না। তো সেগুলোর চেইনটাকে ব্রেক করে দেওয়া, যে কোন কোন ফ্যাক্টর গুলো আছে সেই জিনিসটাকে ব্রেক করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের এখানে এপিডেমিওলজির আরেকটা ইউজ। তারপরে হচ্ছে এক্সপ্লেন হাউ এন্ড হোয়াই ডিজিজ এন্ড এপিডেমিওলজি টেক প্লেস, এটা কিভাবে এবং কেন এই ডিজিজটা এত ছড়িয়ে পড়লো, কি কি ফ্যাক্টর গুলো দায়ী সেখানে। তারপর হচ্ছে সেখানে প্রতিষ্ঠিত করা ক্লিনিক্যাল অথবা কমিউনিটি ডায়াগনোসিস, সেখানে ক্লিনিক অথবা অস্থায়ী কোনো ক্যাম্প নির্ধারণ করা, যেমন আমরা এখন অস্থায়ী ক্যাম্প তৈরি করে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, প্রতিষ্ঠানে, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন গার্মেন্টসে, যে যে কি করা হচ্ছে, অস্থায়ী একটা কমিউনিটি বা ক্লিনিক্যাল একটা চেম্বার খুলে বা ওখানে হেলথ ওয়ার্কার গিয়ে দিতেছে। এগুলোও কিন্তু এপিডেমিওলজিক্যালের অন্তর্ভুক্তে পড়বে। Plan health program on evidence basis and setting up of health priorities. Evaluate the effectiveness of health program and intervention, যেগুলো বলা হচ্ছে যে ভ্যাকসিন, ড্রাগ থেরাপি, ডিটারমিনেশন দ্য চেঞ্জ অর probability of occurrence of disease, death and disability, নির্ধারণ করা, better management of health service, predict the future health needs of a population. এগুলো আমরা একটু করে রিডিং দিতে পারি, এগুলো পরীক্ষায় খুব বেশি একটা আসে না, একটু আসে, একটু দেখে রাখতে পারি, যদি আসে কিছুটা লিখতে আসতে পারি। এখন এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ, আমাদের অ্যাপ্রোচটা কি হবে, পদক্ষেপটা কি হবে, কিভাবে আমরা সেই জিনিসটা মানে আমরা উদ্ধার করব। আমরা তো বুঝলাম যে আমরা এই জিনিসগুলো আমরা নিয়ে আসতেছি, কিন্তু সেই জিনিসগুলো আমরা দুইটা ভাবে নিয়ে আসতে পারি, এই দুইটা ভাবে নিয়ে আসতে, এটা হলো অ্যাপ্রোচ। তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আস্কিং কোশ্চেন। আস্কিং কোশ্চেন বলতে ডব্লিউএস কোশ্চেন, যেগুলো আমরা বুঝি হোয়াই, হোয়াট, হোয়েন, হু, হোয়াই। যেমন হোয়াট দ্য ইভেন্ট, কি সমস্যা ছিল, ম্যাগনিটিউড কি, কি পরিমাণ হয়েছে, কখন হয়েছে, কেন হয়েছে, কতজন এফেক্টেড হয়েছে, এই যে কেন টেন, এইসব উত্তর আমরা এই কোশ্চেন করে আমরা সেই জিনিসগুলো সেই এরিয়াতে যেয়ে আমরা উদ্ধার করি, এটাকে বলা হচ্ছে আস্কিং কোশ্চেন। আরেকটা হচ্ছে মেকিং কম্প্যারিজন, যে একটার সাথে আরেকটা তুলনামূলক একটা তুলনা করে বের করে ফেলা, যে যেমন ঢাকায় কোন এরিয়াতে বেশি হয়েছে, কম হয়েছে, সেটা একটা দুইটা এরিয়ার মধ্যে, জিওগ্রাফিক্যালের মধ্যে, সেটাকে বলা হচ্ছে যে কম্প্যারিজন, মেকিং কম্প্যারিজন। প্রথমেই আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন যেগুলো আছে, হোয়াট দ্য ইভেন্ট, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড, হোয়ার ডিড ইট হ্যাপেন, হোয়েন ডিড ইট হ্যাপেন, কখন হয়েছিল, কখন কোথায় কোথায় হয়েছিল, কারা কারা এফেক্টেড হয়েছে, হোয়াই ডিড ইট হ্যাপেন, কেন এটা হয়েছে, এগুলো বের করার পরে আমরা কম্প্যারিজন করব। তারপরে যেটা আছে রিলেটেড টু হেলথ রিলেটেড অ্যাকশন, যেটা আমাদের হবে, প্রথম হচ্ছে হেলথ রিলেটেড ইভেন্ট, তারপর হচ্ছে হেলথ রিলেটেড অ্যাকশন যেটা হবে। হোয়াট ক্যান বি ডান টু রিডিউস দিস প্রবলেম এন্ড কনসিকুয়েন্স, এখন আমাদের কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। হাউ ক্যান ইট বি প্রিভেনশন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে যাতে না হয় তখন কি করা যেতে পারে। হোয়াট অ্যাকশন শুড বি টেকেন বাই দ্য কমিউনিটি, বাই এ হেলথ সার্ভিস, বাই আদার অ্যাকশন, বাই আদার অ্যাকশন, কমিউনিটি যারা আছেন হেলথ ওয়ার্কার, তারা কি কি পদক্ষেপ নিতে পারেন তখন। when and for whom these activities be carried out, কখন এটা, when and whom, কারা এদের দ্বারা, কাদের দ্বারা এই জিনিসগুলো বহন করতেছে, ক্যারিড আউট হচ্ছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের তখন অ্যাকশনটা হবে, এগুলোই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। হ্যাঁ, তারপরে যে জিনিসটা মেকিং কম্পারিজন, যেটা টু অর মোর গ্রুপের মধ্যে আমরা বলতেছি, এটা আমাদের কম্পারিজন করতে হবে আস্কিং কোশ্চেনের মাধ্যমে সেগুলো। এটা এখন যেটা এটার চাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মেজারমেন্ট গুলো কি কি, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমাদের এখানে মোটামুটি মোটা দাগের চারটা মেজারমেন্টটাকে আমরা বলে থাকি। মেজারমেন্ট অফ দ্য মর্টালিটি, যে কি পরিমাণ মানুষ মারা গেছে, এবং মরবিডিটি, ভুক্তভোগী মরবিডিটি। তারপরে মেজারমেন্ট অফ ডিসএবিলিটি, যে কি পরিমাণ অক্ষম মানুষ এখানে আছে। তারপরে হচ্ছে মেজারমেন্ট অফ ন্যাটালিটি, কি পরিমাণ মানুষ সেই সময়ে হচ্ছে যে জন্ম নিয়েছে। এগুলো হচ্ছে ইপিডিমায়োলজিক্যাল মেজারমেন্ট অফ হেলথ রিলেটেড ডিজিজ। এটা এই কয়েকটা জিনিস আমাদের
যদি মেজারমেন্ট জিজ্ঞেস করে যে তুমি কিভাবে মেজার করবা একটা হেলথটাকে, তখন আমাদের এই 4-5টা পয়েন্ট যেগুলো আছে, এবং মেডিকেল নিডস, মেডিকেল নিডস, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিস অ্যান্ড আদার হেলথ রিলেটেড ইভেন্টস, এই 5টা আমরা মনে রাখবো। তাহলেই আমাদের এই পড়াটা হয়ে যাবে, ইপিডেমিওলজির মেজারমেন্ট যেগুলো আছে। এখন আরেকটা যেটা কোশ্চেন, সেটা হচ্ছে টুলস গুলো, এটা একটু করে জিজ্ঞেস করে যে টুলস বলতে কি কি আছে, রেটস, রেশিও, আর একটা হচ্ছে প্রপোর্শন, এই 3টা। রেটস জিনিসটা কি, বলে যে এখন দাম কত, দর কত, এটা কি বলে রেট। ইট ইজ দ্য মেজার অফ দ্য অকারেন্স অফ দ্য সাম পার্টিকুলার ইভেন্ট। ইভেন্ট মানে কি, আমরা বলতেছি কোন একটা ঘটনা, যেমন কি ডেভেলপমেন্ট অফ ডিজিজ অর দ্য অকারেন্স অফ ডেথ, কি কারণে সেই ডেথটা হয়েছে, যেমন গিভেন সেই পিরিয়ডের মধ্যে কি কি হয়েছে, সেটা একটা এক্সাম্পল কিভাবে দিতে হয় সেটা হচ্ছে এখানে বলা আছে। এখন সেটা ম্যাথমেটিক্যাল ভাবে, যেমন এক্স এবং ওয়াই এবং কে দিয়ে ভাগ করে আমরা যেরকম ভাবে ঐকিক নিয়মের অঙ্ক করি, সেটা হচ্ছে যে সেই বছরের মধ্যে, এক বছরের মধ্যে, যেমন করোনা 2021 সালে কত সংখ্যক মানুষ মারা গেছে। তারপর হচ্ছে মিডিয়ার পপুলেশন, সেই সময়ে পপুলেশন কত ছিল, যেমন আমি আমার এরিয়ার কথা যদি এখানে জিজ্ঞেস করি, যে ধরলাম এখানে 2000 মানুষ এফেক্টেড হয়েছে, এর মধ্যে হয়তো 50 জন মানুষ মারা গেছে, এখানে পপুলেশন হয়তো গেলাম 2 লাখ, 2 লাখ নিচে উপরে 50 ইন্টু 1000, এই যে যেটা বাড়লো এটা রেটস বের হয়ে গেল, কি ডেথ রেট বের হয়ে গেল আমার এরিয়ার মধ্যে কিরকম হয়েছে, মারা গেছে এটা। তো এটা আমাদের এইভাবে হিসাব নিকাশ করে বের করে। কিভাবে হিসাব নিকাশটা হবে, সে এরিয়ার ভিতরে মিডিয়ারে, মানে মধ্যম যে সময়টা আছে বছরের প্রথমে এবং শেষে, এরকম হিসাব না করে মাঝামাঝি হিসাবটা আছে, সেই সময় কত সংখ্যক মানুষ ছিল সেটার একটা হিসাব করতে হলে হয় কি, আমাদের একটা গড় হিসাব বের হবে। কারণ দেখা যাচ্ছে বছরের প্রথমে যদি হিসাবটা নেই, তখন হয়তো এর এর মাঝখানে হয়তো অনেক মানুষ জন্মগ্রহণ করছে, আবার শেষের দিকে আসলে হয়তো অনেক মানুষ মারা গেছে বা কমে গেছে, এরকম হতে পারে, বা বেশি বেড়ে গেছে। যেহেতু আমরা সারা বছর হিসাবটা করতেছি, সেই জন্য আমরা মেড হিসাবে এই জিনিসটা নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের রেটস। তারপরে আছে রেশিও। নন ভাই, হুম, তাহলে ওই মর্টালিটি আর ডেথ রেট দুটো কি একই জিনিস? মর্টালিটি আর ডেথ তো একই জিনিস, কত সংখ্যক মানুষ মরছে সেটা, এটাকে সেটাকে আমরা মর্টালিটি মানে অথবা ডেথ রেট বলতে পারি। এটাই মানে মর্টালিটির যেটা রেট সেটাই ডেথ রেট। সেটাই রেট, আচ্ছা হ্যাঁ, ডেথ রেট। এটা আমরা যখন ওই যে এমএমআর আইএমআর পড়ি, তখন দেখবে একই ফর্মুলায় ওখানে অঙ্ক করে দেয়া আছে। আচ্ছা আচ্ছা। ইনফ্যান্ট মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি রেট, ওখানে আমরা রেশিও, ঠিক এখানে 2টা জিনিস দিয়ে ভাগ করা হইতেছে, যে এক্সপ্রেশন রিলেশন অফ দ্য বিটুইন 2 র্যান্ডম কোয়ান্টিটি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখি, যে যে এরিয়াতে, ধরো আমাদের এরিয়াতে এক্স, ধরো ফিমেল, এখানে 2000 মানুষ বাস করে, তার মধ্যে 1200 জন হচ্ছে বা 900 জন হচ্ছে ওমেন, আর 1100 জন হচ্ছে মেল। তো এই যে একটা, এটা হচ্ছে রেশিও, যে পুরুষ মহিলার যে অনুপাতটা, এটা হচ্ছে রেশিও। আচ্ছা, যে সেটার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে মানুষ মারা গেল, কিন্তু আমরা জানি না মেল ফিমেল কতটুকু। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এখানে যদি একটা রেজাল্ট বের হয়, এত সংখ্যক ধরো 350 বের হলো, সে 350 জনের মধ্যে, তখন আমরা এটা মেল ফিমেলটা রেশিও করি, আমরা এখান থেকে বের করবো যে টোটাল সংখ্যা কত এটা। অর্থাৎ আমাদেরকে এটা কিন্তু একজ্যাক্ট হিসাব দিতেছে না, একটা মোটামুটি আমাদের কাছাকাছি একটা হিসাব দেয়, এটাই হচ্ছে আমাদের গড় হিসাব, যেটাকে আমরা বলি, বুঝে থাকি স্ট্যাটিস্টিক হিসাব এটা। তারপরে ঠিক প্রপোর্শনও বলতেই ঠিক অনুমান বোঝাচ্ছে, 2টা ইসের মধ্যে, রেশিওর মধ্যে কি কি প্রপোর্শনটা আছে, এটাও একটা এক্সাম্পল দেয়া আছে এখানে, সুন্দর। যেটা হচ্ছে যে এটা ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে, বলতেছে যে 15 জন ছেলে আছে আর 10 জন মেয়ে আছে, তো এটার অনুপাত কত। এখানে যদি জিজ্ঞেস করা হয় অনুপাত কত, একই অঙ্ক, সেই টোটাল স্টুডেন্ট হচ্ছে 25 জন, 25 জনের মধ্যে ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে 10 জন, তাহলে একজনে কত, 100 জনে কত। ঠিক ওরকম 40%, এটা হচ্ছে আমাদের একটা রেশিও আর হিসাব করা হয়। এই হচ্ছে আমাদের রেশিওর যে হিসাবটা আছে, 3টা যে ক্যাটাগরি আমরা দেখে আসছি, এগুলো হয়তো বের করতে দিবে না পরীক্ষার মধ্যে, শুধু টুলস গুলোই আমরা জেনে রাখলেই হবে, যে রেট, রেশিও আর হচ্ছে প্রপোর্শনাল জিনিসটা কি। তার থেকে গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে এই যে মেজারমেন্ট যেগুলো আছে, এই নামগুলো মুখস্থ করে রাখা, আমি যেগুলো হাইলাইট করে রাখছি, এগুলো পড়লেই হয়ে যাবে, হাইলাইট করে রাখছি।
এবং এই যেখানেও কিছু কিছু হাইলাইট করা পয়েন্ট আছে, আমরা এই পয়েন্টগুলো একটু পড়লেই এই চ্যাপ্টারটাকে সুন্দর করা হয়ে যাবে আর কি। তাহলে মোটামুটি বেসিক ইপিডেমিওলজি থেকে খুব বেশি পড়ার মতো বা পরীক্ষায় আসে এটা হচ্ছে প্রথম দিকের পড়া। আরেকটু পড়া যেগুলো আছে সেখানে হয়তো আমরা আইএমএম এবং এমএমআর নিয়ে কিছু কথাবার্তা আছে, ইনসিডেন্স প্রিভিলেন্স আছে, সেটা আমরা আরেকটা ক্লাসের মধ্যে পড়ি, তাহলে আমাদেরকে বুঝতে সহযোগিতা হবে, সুন্দর হবে, এবং যদি কোনো কোশ্চেন আসে আমরা সেগুলো অ্যান্সার দিতে পারবো। তাহলে আজকে আপাতত এটুকুই থাকুক, আমরা নেক্সট ক্লাসের মধ্যে এই বাকি যে ব্যাপারটা আছে এই চ্যাপ্টার 7 বেসিক ইপিডেমিওলজি এইটুকু আমরা এই শেষ শেষ করে দেবো, যাতে করে আমাদের যে কোশ্চেন গুলো আছে, প্রফেশনাল যে কোশ্চেন গুলো আছে, সেই প্রশ্নগুলো মোটামুটি সবকিছুই শেষ হয়ে যায় আর কি। তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ, আল্লাহ হাফিজ।